আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবৃন্দ। আজ সংসদে একটি মানবিক বিষয় আবেদন জানিয়েছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান। এবং আবেদনটা যখন তিনি করছিলেন প্রধানমন্ত্রীর কাছে স্পিকারের মাধ্যমে, অনেকটা সংকোচ, অনেকটি হতাশা এবং একটু ভয় সহকারে উল্লেখ করছিলেন বলে ভাষার মধ্যে আমার কাছে মনে হলো। কেন তিনি ভয় পাচ্ছিলেন, কেন তিনি সংকোচ বোধ করছিলেন? প্রবাসীদের জন্য তিনি আবেদন করলেন, বিশেষ করে মালয়েশিয়া যারা যাবে, যেহেতু সম্প্রতি তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী মালয়েশিয়া সফর করে এসেছে, প্রবাসীদের জন্য শ্রমের দুয়ার খোলার আবেদন করেছে। এই মালয়েশিয়ার জন্য প্রবাসীরা 85,000 টাকা যেতে পারে, কিন্তু আবেদনের ভিতরে ভয়, শঙ্কা, হতাশা ছিল। খুবই স্পষ্টভাবে, দ্বার্থহীনভাবে জোর তাগিদ দিয়ে বলতে পারেন নাই কেন, এর একটা ব্যাখ্যা বিশ্লেষণ করব। আসলে 85,000 টাকায় মালয়েশিয়ায় যাওয়া সম্ভব কিনা, এরপর গেলে বাংলাদেশের কি উপকার এবং ওই ব্যক্তির কি উপকার, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথমে আমরা আলোচনা করব কিভাবে প্রবাসী শ্রমিকরা মালয়েশিয়ায় যাওয়ার সময় এই দালাল চক্রের খপ্পরে পড়ে ঠকে। আসলে খুব সহজ, খুব জটিল কিছু নাই। বাংলাদেশ সরকার যে নির্ধারিত ফি নির্ধারণ করেছে মালয়েশিয়ার সরকারের সহযোগিতায়, সেটা হলো 78,990 টাকা। অন্যান্য খরচ মিলে বর্তমানে সেটা 85,000 টাকার আশেপাশে হবে। এই জন্যে আমিরে জামাত প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছে, এটা সিন্ডিকেট ভেঙে দেন, 85,000 টাকায় যেন মানুষ মালয়েশিয়া যেতে পারে। এখন সিন্ডিকেট ভাঙবে কিভাবে, সিন্ডিকেট কিভাবে তৈরি হয়, সংক্ষেপে একটু বাজার বিশ্লেষণ করলে আপনারা বুঝতে পারবেন। ধরেন একটি বাজারে 10টি দোকান আছে, ওই বাজারে প্রতিদিন গ্রাহক আসে 100, প্রত্যেকে 1 কেজি করে পটল কেনে। দোকানদাররা পটলের ক্রয় মূল্য, মানে যখন ক্রয় করে তখন তাদের ক্রয় মূল্য পড়ে 10 টাকা করে, বিক্রি করে 20 টাকা। তাহলে 100 কেজি পটল তারা বিক্রি করে প্রতি কেজিতে 10 টাকা করে, অর্থাৎ 10 জন দোকানদার যদি 100 জনকে সার্ভিস দেয়, প্রত্যেকের ভাগে কাস্টমার পড়ে 10 জন। 10 জন গ্রাহকের কাছে পটল বিক্রি করতে পারে 200 টাকা, তার ভিতরে 100 টাকা লাভ। কারণ 50 টাকা চাউল, বাকি খরচ মিলে সে 100 টাকা বাজার করে নিয়ে কোনো মধ্যে গরিবানা হালাতে সংসার চালাতে পারে, ধরে নিন। কিন্তু এই সময় যদি বাজারে এটা একটা লাভজনক ব্যবসা দেখে ধীরে ধীরে বৃদ্ধি পেতে পেতে 50 জন গ্রাহক হয়, দোকানদার হয়, তাহলে তারা কয় কেজি করে পটল বিক্রি করতে পারবে? 2 কেজি করে। 50 দোকানে 100, 2 কেজি করে পটল বিক্রি করতে পারবে। 2 কেজি পটলে তার লাভ হবে 10 টাকা করে, 20 টাকা। স্বাভাবিক ওপেন মার্কেট পলিসি অনুযায়ী তখন পটলের দোকানদারের সংখ্যা কমে আসবে, কারণ 10 টাকা 20 টাকা লাভ করে একজনের সংসার চালানো সম্ভব নয়। ওটা আবার 10 জনে বা আরও নিচে নেমে আসবে। এটা ওপেন মার্কেট পলিসি। কিন্তু এটা নামে না কেন? এখানে ওই বাজার মনিটরিং করার জন্যে যখন 10 জন থেকে 50 জন দোকানদারে রূপান্তরিত হয়, তাদের মধ্যে একটা গোলযোগ ও বিশৃঙ্খলা দেখা দেয়। তখন আবির্ভূত হয় একটা সিন্ডিকেট, চাঁদাবাজার। তারা এসে বলে আমাদেরকে দিতে হবে 10 টাকা করে। এই ঝামেলা মেটানো, বাজার পরিষ্কার করা, কর্মচারী রাখা, মার্কেট পাহারা দেওয়া, এগুলো আমরা নিয়ন্ত্রণ করবো। তোমাদের গ্যাঞ্জাম ফ্যাসাদ মাঝে মাঝে বিচার আচার শুরু হয়, যৌক্তিক কারণে তাদের আবির্ভূত হয়। কিন্তু তারা যদি আবির্ভূত না হতো, এটা কিন্তু ধীরে ধীরে কমে যেত।
কিন্তু তারা আবির্ভূত হয়ে বিচার আচার শুরু করে। তখন আবার দোকানদাররা বলে, ভাই পটলে লাভ করি 20 টাকা, আপনারা 10 টাকা করে চাঁদা দিই, তাহলে আমার থাকে 10 টাকা, আমি ব্যবসা করব। তখন চাঁদা বাজারে বলে, তোর পটলে 10 টাকা 20 টাকা করে বেচতে বলছে কে? তুই পটল বেচবি এখন থেকে 70 টাকা, তুই নিবি 60 টাকা, আমার দিবি 10 টাকা, তাহলে 2 কেজি পটলে তোর 10 টাকা করে কস্ট, 50 টাকা লাভ, 100 টাকা থাকবে। তখন দোকানদার বলে, ভাই এটা কি সম্ভব? বলছে এটা সম্ভব, তো আমরা করব। তখন ওরা বাজার কমিটি গঠন করে। বাজার কমিটি গঠন করে বলে, কেউ 70 টাকার নিচে পটল বেচতে পারবে না, তাহলে এখানে সে দোকানদারি করতে পারবে না। সবাই খুশি, দোকানদাররা, যে তাহলে সবাই যদি 70 টাকা করে বেচে, আমাকে তাহলে লাভও ঠিক থাকলো, আর আমরা নিরাপত্তাও পেলাম। মাতুব্বার আছে, আমাদের বাজার কমিটি আছে, কেউ কোনো গ্রাহকদের এসে বলে যে দোকান থেকে তোমরা কিন্তু ক্ষেত থেকে তোমরা কিন্তু 10 টাকা করে এখানে এসে 70 টাকা করে বিক্রি করতেছো, এটা অন্যায়, তখন বাজার কমিটি থেকে পিটাই সোজা করে দেবে। এই হচ্ছে সিন্ডিকেট সুবিধা। এইটা কেন আনলাম খেয়াল করে দেখেন, মালয়েশিয়ার সাথে বাংলাদেশ সরকারের যখন এই 78,990 টাকা শ্রমিক চুক্তি হয়, তখন মালয়েশিয়ার সরকার বাংলাদেশের 10 জন বাইরা, অর্থাৎ বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি, বাইরা যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের 10 জন বাইরা লাইসেন্সপ্রাপ্ত সংস্থাকে অনুমোদন করে। কিন্তু বাংলাদেশ সরকার এটাকে 745 জনের জমা দেয়। মানে 745 জনের জমা দেয় কেন? দোকানদার 50 জন হলে যেমন 10 টাকা করে ওনাদের নিতে সুবিধা হবে, প্রয়োজনে কোনো সময় যদি 20 টাকাও নেয়, তাও আপনার খুব বেশি লস থাকছে না। 30 টাকা নিলেও লস থাকছে না, কারণ ওদের লাভ তো 50 টাকা করে, এরা লাভও বৃদ্ধি করতে পারে। আপনার লাভ 50 টাকা ছিল, ও যদি 50 টাকা নেয়, তাও আপনার কিছু করার নেই, কারণ আপনি বিক্রি করছেন 170 টাকা করে। ও যদি 50 টাকা নেয়, বলে তোর 20 টাকা, এক পর্যায়ে দিয়ে আপনাকে এরকম পর্যায়ে সিন্ডিকেটে ফেলে দেবে। এটা হচ্ছে সিন্ডিকেটের চিত্র। এই সিন্ডিকেটের কারণে আমরা কিন্তু দাম বেশি দিচ্ছি। এই দাম তো আমরা বেশি দিলাম, আমরা কি লাভ করতে পারছি? বাংলাদেশ থেকে যে প্রবাসী শ্রমিক যায় বিদেশে, তার 58% ঋণগ্রস্ত হয়ে এই টাকাগুলো দেয়। বিভিন্ন এনজিও সংস্থা থেকে ঋণ নেয়, ব্যাংক থেকেও কিছু নেয়, সেটা পরিমাণ কম। সাধারণত এনজিও থেকেও সহজে লোন পায়। এনজিওর লোনগুলো সাধারণত 20-22% হয়। এখন মনে করি একজন 5 বছরের জন্য 6 লাখ টাকা নিল, তাহলে 5-20 অর্থাৎ 5 বছরে প্রতি বছর 20% হারে 5-20, মানে 6 লাখ টাকা ঋণ নিলে 5 বছরে আপনাকে আরও 6 লাখ টাকা শোধ করতে হবে। এই মুহূর্তে সে যদি 2 বছর পর বা 3 বছর পর ফেরত আসে, তাহলে এই 6 লাখ টাকা থেকে তার হয়তো 2 লাখ বা 3 লাখ টাকা শোধ হয়েছে। বাকি যে 7-8 লাখ টাকা তার বাকি থাকে, এইটা শোধ করার জন্য গ্রামে এসে তখন তাকে ভিটামাটি বেচতে হয়। আগে যে সে কিছু ক্ষেত খামারে কাজকাম করে নিজের ফসল ফলে খেত, এখন তাকে সম্পূর্ণ ডিপেন্ডেন্ট গার্মেন্টসে চলে যেতে হয়, নাহলে কোনো ফ্যাক্টরিতে চলে যেতে হয়, দিন মজুরে পরিণত হতে হয়। অর্থাৎ দরিদ্র আরও দরিদ্র হতে থাকে। ধনী কীভাবে ধনী হয় এটা পরে বলবো। যদি কোনো ব্যক্তি বিদেশে যে আমরা যে শ্রমিকরা যাই, তাদের গড় বেতন হচ্ছে 25,000-25,600 টাকা। এখন ধরেন যে একজন 30,000 টাকা পায়, তার 20,000 টাকা যদি খরচ হয়ে যায় ওখানে থাকা খাওয়ায়, তাহলে সে পাঠাতে পারে 10,000 টাকা। 10,000 টাকা করে যদি পাঠায়, তাহলে এই ঋণ তার শোধ হতে 8.5 বছর সময় লাগে, আর 8.5 বছর আগে ঋণ শোধ হবে না। তাহলে সে লাভ প্রফিট কবে উঠাবে? বাংলাদেশের প্রায় 60% প্রবাসীরা তাদের লাভ উঠাতে পারে না। যদি সে 15,000 টাকা করে বাংলাদেশে পাঠায়, তাহলে তাকে 6.5 বছরের বেশি শুধু লোন শোধ করতে হবে। 58% লোন হয়ে ঋণগ্রস্ত হয়ে বিদেশে যায়, এটা মনে রাখতে হবে। প্রিয় ভাইরা, আমরা কিভাবে মানুষদেরকে ঠকাই, আমিরা জামাতের এই বক্তব্যের মাধ্যমে আজকে ফুটে উঠল।
আরও বিস্তারিত অনেক কথা আছে, আপনারা পড়ে নেবেন, অনলাইনে সার্চ দিলে পাবেন। এটা হলো শ্রমিকদের ঠকা। এখন আসলে দেশ কীভাবে ঠকে? যেহেতু 85,000 টাকার শ্রমিক যেতে হচ্ছে 6 লাখ টাকা দিয়ে, অনেকেই যেতে পারে না। কোটিপতিরা তো যাবে না বিদেশে, যাবে তো গরিবরা। তো এই 6 লাখ টাকা 5 লাখ টাকা লোন নিয়ে বিদেশে অনেকেই যেতে পারে না। কিন্তু 85,000 টাকা যদি আপনি পাঠাতেন, পাঁচ পরিবার না, 3 জন আত্মীয়র কাছ থেকে কর্জ করে সে নিয়ে যে 2 মাসের বেতন দিয়ে শোধ করে দিতে পারত। কারণ 3 মাসে 3,90,000 টাকা বেতন পাবে, 85,000 শোধ, অথবা 6 মাস লাগতো তার শোধ করতে। 6 মাসের ভিতরে খরচ শোধ, এরপরে সে নিজের ইনকাম শুরু করতে পারে। এই বেশি পরিমাণে ধরার কারণে অ্যামাউন্টটা অধিকাংশ মানুষ যেতে পারছে না। কেমন যেতে পারছে না একটু খেয়াল করে দেখেন। মালয়েশিয়ায় যে শ্রমিক থাকে, বৈধ অবৈধ মিলে 37% বাংলাদেশের শ্রমিক। কিন্তু আরামে কাজ করতে পারার কারণে ওখানে নাগরিক হিসেবে সেটেল হয়ে গেছে সবচেয়ে বেশি আছে চায়নারা। চায়নার সংখ্যা সেখানে 78 লক্ষ। বাংলাদেশে কয় লক্ষ? বাংলাদেশে 8 থেকে 9 লক্ষ। আপনারা জানেন মালয়েশিয়া কিন্তু বর্তমান ইসলামিক দলের ক্ষমতায়, আনোয়ার ইব্রাহিমের পার্টি। অনেক চড়াই উতরাই পেরিয়ে জামাত ইসলামের মতো বাংলাদেশে জেল, জুলুম, জরিমানা, ফাঁসি উতরে যে ক্ষমতায় এসেছে ইসলামী দল। সে কি চায়নার বৌদ্ধদের এখানে আনতে চায়? বা এর আগে যে মাহাতির মোহাম্মদ ছিল, তিনিও কিন্তু ডানপন্থী, ইসলামপন্থী ছিল, যদিও মাহাতির মোহাম্মদের সাথে দ্বন্দ্ব ছিল। প্রিয় বাংলাদেশবাসী, একটু খেয়াল করুন, বাংলাদেশের থেকে 8 থেকে 9 লাখ, চায়না থেকে 78 লাখ, 28 লাখ থেকে ভারতীয়। এর অধিকাংশ কিন্তু ওখানে সেটেল হয়ে গেছে। কাজের পরিবেশ, থাকার পরিবেশ ভালো হওয়ার কারণে তারা সেখানে স্থায়ীভাবে সেটেল হয়ে গেছে। প্রিয় দেশবাসী, একটি মুসলমান কান্ট্রি, আমরা সেখানে মাত্র 8-9 লাখ যেতে পারছি, কারণ এত পরিমাণ টাকা নেওয়ার কারণে। দেশ কি পরিমাণে ঠকছে এটা পরে বলব। আরো পরে আসছে আর কি, এখনই বলতেছি। এই 78 লক্ষ বা 28 লক্ষের মোকাবেলায় মাত্র 8-9 লাখ, এরকম মধ্যপ্রাচ্যের বিভিন্ন রাষ্ট্রগুলোতে আমাদের একই অবস্থা। এই হিউজ পরিমাণে টাকা ধরার কারণে আপনারা খেয়াল করে দেখুন, এই মালয়েশিয়া থেকে $9 বিলিয়ন ভারত ইনকাম করে, আমরা করি মাত্র $3 বিলিয়ন। দুবাই থেকে ইন্ডিয়া ইনকাম করে বছরে $21 বিলিয়ন। মাত্র 2 থেকে 3 বিলিয়নের জন্য আমাদের প্রধানমন্ত্রী IMF-এর কাছে ধর্ণা দিয়েছে। তিনি বলছেন তেলের দাম বাড়িয়ে দিতে, প্রতি লিটারে 20 টাকা করে বাড়িয়ে দিচ্ছে। প্রত্যেক জিনিসের দাম 20-25 টাকা, তরকারি প্রতি 20-25 টাকা বেড়ে গেছে। আর সেখানে $21 বিলিয়ন শুধু সংযুক্ত আরব আমিরাত থেকে ইন্ডিয়া ইনকাম করে, যেখানে আমাদের বাৎসরিক রেমিটেন্স আছে $35 বিলিয়ন। শুধু সংযুক্ত আরব আমিরাত থেকেই ইন্ডিয়া ইনকাম করে $21 বিলিয়ন। যদি আমরা 85,000 ছেড়ে দিতাম, একজন রিক্সা চালক, দিনমজুর, ফকিরও বিদেশ চলে যেতে পারতো। এর ওর কাছ থেকে কর্জ করে নে, ভাই 6 মাস সময় দিয়ে আমি তো টাকা শোধ করে দেবো। বাংলাদেশে অনেক মানুষ আছে টাকা দিয়ে দিত। আর বিশেষ করে কয়েক হাজার কোটি টাকা বরাদ্দ দিলে, যে না আমরা শ্রমিক এই 85,000 টাকা এটাও নিব না শ্রমিকদের কাছ থেকে, বাংলাদেশ সরকার এটা দিয়ে দেবে, শ্রমিক বিদেশ যান। একটু কল্পনা করেন তো ভাই, লক্ষ লক্ষ শ্রমিক বিদেশে যে পৌঁছাতো। আপনি প্রতি বছর বাংলাদেশ থেকে 11,30,000 শ্রমিক অ্যাভারেজ যায়। 11,30,000 শ্রমিক আপনি 1 লাখ টাকা করে যদি এভারেজ খরচ করেন, 100 কোটি টাকা খরচ করলে আপনি
এই শ্রমিকদের পাঠিয়ে দিতে পারেন, মাত্র 100 কোটি টাকা। 1000 কোটি টাকা যদি বাজেট করেন, প্রতি বছর আপনি 1 কোটি শ্রমিক বিদেশে পাঠাতে পারবেন। এখন বলতে পারেন 1 কোটি শ্রমিক যাবে কই? 1 কোটি শ্রমিকের চাহিদা আছে। জাপানে 30 লাখ, জার্মানিতে 60 লাখ, ইউকেতে 30 লাখ, ফ্রান্সে 30 লাখ, স্পেনে 30 লাখ। তারা লোক চাচ্ছে। আমেরিকায় লোক লাগবে, ওরা বৈধভাবে নেবে, বিভিন্ন শর্ত দিচ্ছে। রাশিয়াতে এরকম 30 লাখ লোক লাগবে। বহির্বিশ্বের অধিকাংশ রাষ্ট্রের লোক কম। সৌদি আরবে 20 লাখ লোক লাগবে, তাদের কাজ করার লোক নাই। একটু সদয় হলে বাংলাদেশ সরকার, বাংলাদেশের মানুষ দরিদ্র থাকে না, আর বাংলাদেশ দরিদ্র থাকে না। কিন্তু কেন করছে সরকার এটা? এটার একটু বিশ্লেষণ করে দেখেন, খেয়াল করে। বাংলাদেশে প্রতি বছর 11,30,000 শ্রমিক বিদেশে যায় এভারেজ। 745টা বাইরাতে যদি ভাগ করে দেন, তাহলে প্রত্যেকে প্রায় 1500 শ্রমিক পায়। প্রত্যেকে যদি 6 লাখ করে টাকা দেয়, তাহলে প্রায় 91 কোটি টাকা হয়। প্রায় 91 কোটি টাকা প্রত্যেক বাইরায় অর্জন লাভ করে। প্রত্যেক বাইরার সদস্য কতজন থাকে? বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী বাইরার একজন স্টাফ সদস্য, একটা বাইরার স্টাফ সদস্য হতে হবে 3 জন। কোনো ক্ষেত্রে কম থাকে, কোনো ক্ষেত্রে 2-1 জন বেশি থাকে। 3 জন যদি হয়, তাহলে প্রতি বছর তারা ইনকাম করে 3-3-90, মানে 3 কোটিরও বেশি টাকা মাথা পিছু একজন স্টাফে। 30 কোটিরও বেশি টাকা। এই 30 কোটি টাকা যদি আপনি 745 দিয়ে গুণ দেন, প্রায় 68,000 কোটি টাকা। বাংলাদেশের 3টা পদ্মা সেতু সমান, বা 2টারও বেশি তিস্তা ব্যারেজ প্রকল্প করা যাবে। কিন্তু এটা দিয়ে কি তাই হয়? এই প্রবাসী মন্ত্রণালয়ের সাথে জড়িত, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে জড়িত মন্ত্রী এমপিরা কয়েকশো লোক এই 68,000 কোটি টাকায় প্রায় এখানে 150-200 কোটি টাকা খরচ হয় ওদের, বাকি টাকা এদের সব লাভ। এই 67,000 কোটি টাকা, 67,500 কোটি টাকা ধরেন 200-300 আমলা মন্ত্রী এমপিরা ইনকাম করে। এই প্রবাসী পাঠানোর মাধ্যমে তারা প্রতি বছর এই মন্ত্রী এমপিরা 50-100 কোটি টাকা ইনকাম করে শুধু এই খাত থেকে। এই জন্যে আমিরে জামাত এই শব্দটা উচ্চারণ করছেন খুব ভয়, যে এটা তো আমাদের দেশের মন্ত্রী এমপি এবং আমলাদের বিরাট একটা লাভের খাত। এটা আমি যে উল্লেখ করবো 85,000, এরপর এরা বলবো ও বাবা সে কি ভয়, এই জামাত ইসলাম ক্ষমতা আসলে তো আমাদের ইনকাম নাই, এই সিন্ডিকেট করবে এরা, জামাত ইসলাম যাতে কোনোভাবে ক্ষমতায় না আসতে পারে। এই জন্যে আমিরা জামাত ভয় পাচ্ছেন, আবেদন করছেন প্রধানমন্ত্রীর কাছে যে খুলে দিন বাজার, কিন্তু খুব জোর দিয়ে বলতে পারছে না যে আমরা আসলে খুলে দেবো যদি আপনি খুলে দিতে না চান। আমরা আসলে খুলে দেব যদি আপনি খুলে দিতে না পারেন। প্রিয় প্রবাসী ভাইরা, আপনাদের কাছে এটা নির্ভর করছে। আপনারা যদি সিদ্ধান্ত নিতে পারেন কারা ক্ষমতায় আসবে। প্রিয় দেশবাসী, দরিদ্র জনগোষ্ঠী, আপনারা জানেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় জাকাত নেওয়া মানুষ ছিল না সৌদি আরবে, যে সৌদি আরবের লোক না খেয়ে মরত। আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত, মানুষ বুঝতেই পারতো না কিভাবে তারা ধনী হয়ে গেল। রক্ত চোষার মতো আমাদের রক্ত চোষে মন্ত্রী এমপিরা। আপনারা যদি সঠিক ভালো ন্যায় ইনসাফপন্থী লোককে ভোট দেন, কতটা নির্মম খেয়াল করে দেখুন। জামায়াত ইসলামী একটি ইসলামী দল, সে বলতে বাধ্য হয় ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করব না। তারা কি আল্লাহকে ভয় করে না? তাদের সংবিধানে তো শরিয়া আইন আছে, তারা বইপত্র পড়ে শরিয়া আইন, কিন্তু কথা বলে কেন? যেন আমরা না ভয় পেয়ে তাদেরকে প্রত্যাখ্যান না করে। কিন্তু আপনারা নিশ্চিত থাকুন,
এই জামাত ইসলামী যদি ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষকে আল কোরআনের শাসন উপহার দিয়ে ইসলাম নামক যে শান্তি, এই শান্তি মানুষকে উপভোগ করাবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আর ধোঁকা নয়, একবার সিদ্ধান্ত নিতে হবে, একবার রুখে দাঁড়াতে হবে বাতিল, তাগুত, শয়তানের বিরুদ্ধে। আল্লাহ রব্বুল আলামিন যদি চাহেন, আমাদের ভাগ্য পরিবর্তন হবে, আমরা আমাদের ইনকাম দিয়ে চলতে পারব। আমরা ইউরোপ আমেরিকার কাছে গিয়ে হাত পা ধরতে হবে না। মাত্র $35 বিলিয়ন ইউরোপ আমেরিকা আমাদের বাংলাদেশ থেকে কাপড় রং আমদানি করে। সেই ইনকামের জন্য আমরা ইউরোপ আমেরিকার বিরুদ্ধে কথা বলতে পারি না, যেখানে শুধু সৌদি আরব থেকে আমরা 100 বিলিয়নের উপর ইনকাম করতে পারি। মধ্যপ্রাচ্য থেকে, শুধু সৌদি আরব না, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোতে 100 বিলিয়নের উপর ইনকাম করতে পারি। আমরা যদি সৎভাবে শ্রমিক পাঠাই, মধ্যপ্রাচ্যে অন্য দেশ থেকে, ইন্ডিয়ার থেকে, চায়নার থেকে শ্রমিক নেওয়ার কথা না। আপনারা জানেন তুর্কি এখন ইসলামী দল ক্ষমতায়, সরাসরি ইসলামী নাম না, কিন্তু উনি ইসলামীপন্থী। কাতারের যে মুসলিম ব্রাদারহুডের সদস্য বর্তমান যে কাতারের প্রেসিডেন্ট, মালয়েশিয়ার প্রেসিডেন্ট, পাকিস্তানের বাংলাদেশের প্রতি একটি সফট কর্নার আছে, ইরান বাংলাদেশের প্রতি সফট কর্নার আছে। সেখানে তেল, বিভিন্ন রকমের প্রযুক্তি খাতে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। আমাদের কাজ করার সুযোগ রয়েছে মিশর, আলজেরিয়া, মরক্কো, তিউনেশিয়া সহ উত্তর আফ্রিকার অন্তত 10-15টি রাষ্ট্রে লক্ষ লক্ষ বিঘা জমি পড়ে রয়েছে। আমরা ওখানে যে শুধু চারা রোপণ করবো আর ইনকাম করতে পারবো। পৃথিবী সংকুচিত নয়, পৃথিবী বিরাট প্রশস্ত। 99 লক্ষ বর্গ মাইল এলাকার আয়তন আমেরিকা, মাত্র লোক হচ্ছে 30 কোটি। কয়েক কিলোমিটার খুঁজে খুঁজে একটা দুটো লোক পাওয়া যায় না, বাজার কেন্দ্রিক লোক ছাড়া, মহল্লা কেন্দ্রিক লোক ছাড়া। মাইলের পর মাইল জমি পড়ে আছে, চাষ করা লোক নাই, তবুও তারা আমাদেরকে ঢুকতে দেবে না। প্রিয় দেশবাসী, আল্লাহ রব্বুল আলামিনের দেওয়া শান্তি যদি আমরা পেতে চাই, তাহলে কোরআনের ছায়াতলে আশ্রয় নিতে হবে। ন্যায় ও ইনসাফবাদী লোকদের নিজেদের প্রতিনিধি বানাতে হবে। প্রিয় ভাইরা, আমরা যখন বলি যে আসুন আমরা সৎ ও যোগ্য প্রার্থীকে সমর্থন করি, তখন অনেকেই বলে কে সৎ, ক্ষমতায় গেলে সবাই অন্যায় হয়ে যায়। প্রিয় ভাইরা, এই কথা আমরা চর্চা করার কারণেই আমাদের উপরে দুর্নীতিগ্রস্ত, দুঃশাসন, জেনে বুঝে ঘুষখোর, মদখোর এদেরকে আমরা সমর্থন করি। অন্তত ভালো মানুষকে সমর্থন করলে দুনিয়ার বুকে যাই হোক না কেন, আখিরাতে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনি বলতে পারবেন যে না, আমি কোনো মদের গুনাহ পাবো না, কারণ আমি মদ খেতাম না এবং মদ খোরকে আমি ভোটও দিই নাই, আমি গরিবের চাউল মারি নাই। হাসরের মাঠে দেখবেন অনেকের আমলনামায় গরিবের চাউল, ডাউল, ফ্যামিলি কার্ড, টিসিবির কার্ড, মারা গোনা বোঝা এসে হাজির। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইহকাল ও পরকালের শান্তির জন্য ইসলামের সুপথ বেছে নেওয়ার তৌফিক দান করুন। এই সেকুলারিজম প্রতিষ্ঠা করতেই তো 1400 মানুষ জীবন দিলে কয়দিন আগে, 5 আগস্টে। আমরা ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে পারি না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি তোমাদের জান ও মাল খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।